গণ অভ্যুত্থানের পটভূমি বা প্রেক্ষাপট হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের জন্ম দিয়েছি আমরা। রাজপথে মশাল মিছিল করেছিলাম ডক্টর ইউনূসের কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, কারণ আজকে ডক্টর ইউনূস চিফ অ্যাডভাইজার হবেন এটা তো কেউ জানতো না, তার তো জেলে থাকার কথা ছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ, তবে যেভাবে আসলে বর্বরচিত একেবারে হামলা এবং সেটা টার্গেট হামলা, আসলে আপনারা দেখেছেন, সারা দেশের মানুষ দেখেছে, একেবারেই হত্যা করার উদ্দেশ্যে একটি টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে আসলে এমনভাবে আঘাত করা হয়েছিল, তাতে বেশ বড় ধরনের শারীরিক আঘাত পেয়েছিলাম। যেভাবে আসলে টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল সেটি আপনারা গণমাধ্যমের ফুটেজে দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে। সো যার ফলে বেশ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সেই ক্ষত আপনার রিকভারের জন্য হয়তো কিছুদিন একটু সময় লাগবে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে সুস্থ অবস্থা আছি, আপনাদের মাঝে কথা বলতে পারছি। কারণ আমার ব্যক্তিগত চিকিৎসক সে কিন্তু বলেছিল যে আইসিইউতে যে কন্ডিশন ছিল তাতে তারা শঙ্কায় ছিলেন বেঁচে থাকা নিয়েই। সো মানুষের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, তখন আমাদের বন্ধুরা যখন তাদের ক্যারিয়ার চাকরি বাকরি নিয়ে চিন্তা ভাবনা করছিল, ঠিক সেই সময় আমরা কিন্তু দেশের সমগ্র তরুণদের অধিকার, মেধার মূল্যায়নের চিন্তা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করি 2018 সালে। তখন আমি মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী, এবং সেই আন্দোলন করতে গিয়ে আমি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে আক্রমণের শিকার হয়েছিলাম। কিন্তু সেটি আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে, আমার পরিবারের কোনো বিষয় নিয়ে নয়, গোটা ছাত্র সমাজের প্রাণের দাবি সরকারি চাকরিতে কোটা সংস্কার, সেই আন্দোলন করতে গিয়ে সে সময় আঘাত করেছিল কারা? ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা। কারণ ক্ষমতার সে সময় শেষ বছরে এসে তারা ভেবেছিল যে তরুণদের এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে সরকারের গদি নড়বড়ে হয়ে যেতে পারে। তাহলে সরকারের গদি টেকানোর জন্য কিন্তু তারা তখন সেই আন্দোলনকে বন্ধ করার জন্য প্রথম দিকে আমাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়েছিল, অফার করেছিল। আমাদেরকে যখন কিনতে পারে নাই তখন কিন্তু আমাদেরকে হামলা করে দমন করতে চেয়েছিল, যেটা ফ্যাসিস্ট সরকারের ক্যারেক্টার ছিল, যে ভিন্ন মত এবং বিরোধীদেরকে হামলা, মামলা, জেল, জুলুম দিয়ে তাদেরকে দমন করা, যদিও পারে নাই। তারপরে সেই কোটা সংস্কার আন্দোলনের আপনি দেখেছেন তার একই বছরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে এবং আপনার আরও বিভিন্ন ধরনের আন্দোলন, এবং সেই আন্দোলনের তরুণরা আমাদের কাছে পরামর্শ চেয়েছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। এর মধ্যে দিয়ে আমরা তরুণদের একটা নেতৃত্বের জায়গায় আসি, যার ফলে 2019 সালে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ওই রকমের একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে থেকেও কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে। তো ডাকসুর এই জয়লাভের পরে কিন্তু তরুণদের একটা অফিসিয়াল নেতৃত্ব বা প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, যার ফলে গোটা দেশের তরুণ সমাজ যখন আমাদের সাথে সম্পৃক্ত ছিল, আমাদের প্রতি আস্থা রাখছিল, কিংবা বিভিন্ন দাবি দেওয়া আদায়, মানুষের অধিকার আদায় যখন আমরা কথা বলে যাচ্ছিলাম, তখন সরকারের জন্য সে সময় সেটা আরও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, যার ফলে তারা আরও কয়েক দফায় আমাদের উপরে হামলা করে এবং হামলা করে থামিয়ে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকার আমলেই 26 বার আমার উপরে আক্রমণ হয়। আর আওয়ামী লীগ সরকার পতনের পরে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আপনারা সবাই জানেন যে এই গণ অভ্যুত্থানের পটভূমি বা প্রেক্ষাপট হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের জন্ম দিয়েছি আমরা। এমনকি আজকের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে যখন আদালতের মাধ্যমে সরকার, তৎকালীন এই ফ্যাসিস্ট সরকার হয়রানি করে, অপমান করে, লাঞ্ছিত করে, আপনারা দেখছেন একজন বয়স্ক মানুষ লিফট বন্ধ করে 8 তলায় তাকে হেঁটে উঠিয়েছিল। সেই সময় ডক্টর ইউনূসের পাশেও কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। ডক্টর ইউনূসের পাশে সে সময় দেশের সিভিল সোসাইটি, রাজনৈতিক দল খুব বেশি সংখ্যক মানুষ দাঁড়িয়েছে সেটা না, আমরা দাঁড়িয়েছিলাম। আমরা আপনার প্রোগ্রাম করেছিলাম যে সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূসের কেসকে রেফারেন্স করে
তার জন্য রাজপথে মশাল মিছিল করেছিলাম। ডক্টর ইউনূসের কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, কারণ আজকে ডক্টর ইউনূস চিফ অ্যাডভাইজার হবেন এটা তো কেউ জানতো না, তার তো জেলে থাকার কথা ছিল। সেই জায়গা থেকে আমরা বিবেক থেকে, নাগরিক দায়িত্ববোধ থেকে, একজন সম্মানিত নাগরিক, বিশ্ব বরেণ্য নাগরিক আমাদের দেশের, তাকে যখন হয়রানি করা হচ্ছিল তার প্রতিবাদ করেছি। সেই ইউনূস সরকারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারও প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আন্দোলনের ফলে, আমাদের আন্দোলনের ফসল হিসেবে, তাদের সময়ে এসে আবার এইভাবে আক্রমণের শিকার হবো গত 29 আগস্ট আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেটা হয়ে গেল, এটি কিন্তু কখনোই প্রত্যাশা ছিল না। এবং আপনারা যদি দেখেন যে না এখানে এরকম হয়েছে যে কোনো সংঘর্ষ হয়েছে, রাজপথে ধাওয়া পাল্টা দেওয়া, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা না। কিন্তু এখানে আমরা মিছিল শেষ করে আমাদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের জন্য অবস্থান করছিলাম। আমাদের কিছু নেতাকর্মী পেছনে ছিল, তারা আসতেছিল। ঠিক সেই সময় আমাদের নেতাকর্মীদেরকে পিটিয়ে আহত করে ধাওয়াইতে ধাওয়াইতে আমাদের দিকে আসলো এবং আমরা দাঁড়িয়েছিলাম পিসফুল, বলেছিল কিন্তু আত্মসমর্পণের মধ্যে। আমরা তাদেরকে কথা বলছিলাম, ভাই কি হয়েছে, আমরা কথা বলি, এইভাবে আমাদের অ্যাপ্রোচটা ছিল। সেখানে কিভাবে আক্রমণটা করেছে গোটা দেশবাসী দেখেছে। তারপরেও সরকার এই হামলার পরে সরকারের প্রায় সব উপদেষ্টারাই হসপিটালে গিয়েছেন, আমার প্রতি তাদের সহানুভূতি, ভালোবাসা, সমর্থন প্রকাশ করেছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বলেছেন এবং নেওয়ার ক্ষেত্রে সহযোগিতাও করেছেন। এবং এই ঘটনার ফ্যাক্টস ফাইন্ডিং বের করার জন্য, ঘটনা কেন ঘটেছে সেটার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত গঠন করেছেন। আমরা আস্থা রাখতে চাই সরকারের প্রতি এবং বিশ্বাস করি যে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টের পরে এই পরিকল্পিত হত্যাযজ্ঞের এবং আক্রমণের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবে এই আন্দোলনের এই পট পরিবর্তনে আমাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কাজে আজকে সরকারি উপদেষ্টা বলেন, প্রশাসনের বলেন, অনেকের সাথে, শীর্ষ পর্যায়ের লোকজনের সাথে আমাদের কিন্তু একটা ভালো সম্পর্ক, একটা যোগাযোগ আছে। তো পুলিশের পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তারা পরিষ্কার বলেছে, ভাই পুলিশের সেদিন কোনো ইনস্ট্রাকশন ছিল না, তাহলে পুলিশ এবং আর্মি যৌথভাবে এই আক্রমণটা করেছিল। পুলিশের পক্ষে ইনস্ট্রাকশন না থাকলে আর্মির ছিল, আর্মির অনেক অফিসাররা বলেছে এটা আমাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না, এটা থাকার কথাও না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? নিশ্চয়ই এর জন্য দায়ী সে সময়ের কমান্ডিং অফিসারে থাকা যারা আর্মির ছিলেন তাদের। সো সেই ক্ষেত্রে আমরা শুনেছি যে মানে কারো কারো বিরুদ্ধে নাকি ইন্টারনাল একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধান, এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা হিসেবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের সংগঠনের নেতাকর্মীদেরকে আহত করেছে, নারীদেরকে আপনার বলার মতো না যে গোপন জায়গায় তাদেরকে আঘাত করেছে। এই বর্বরতা, এটা অভ্যন্তরীণভাবে শাস্তি দিলে আমরা সেটা সমর্থন করবো না বা মানব না। প্রকাশ্যে কার বিরুদ্ধে কি শাস্তি নিতে হয়েছে সেটি প্রকাশ করতে হবে। তারা বলেছে অভ্যন্তরীণভাবে বাহিনীর মধ্যে ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমরা সেটা জানি না যে আসলে ব্যবস্থা নিয়েছে কিনা। কারণ আপনারা জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার, আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তাদের এই অপকর্মের কারণে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সাবেক এবং বর্তমান মিলিয়ে 23 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সো প্রকাশ্যে সেটা জারি করেছে। তাহলে 29 আগস্টের ঘটনা এইভাবে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এটি আমাদের প্রত্যাশা।